নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন ইকো ফ্রেন্ডলি অথর। প্রতিটি লেখকের সঙ্গে প্রকৃতির একটা নিবিড় যোগাযোগ থাকে। তাঁদের কলমে প্রকৃতিকে আমরা বিভিন্নভাবে পাই, কিন্তু বিভূতিভূষণের প্রকৃতি একেবারেই আলাদা। অন্যান্য লেখকেরা যেমন গল্পের প্রয়োজনে প্রকৃতিকে এনেছেন, বিভূতিভূষণ যেন প্রকৃতির মাঝেই গল্পকে এনে ফেলেছেন। মানে ধরুন 600 পাতা ধরে শুধু প্রকৃতির বর্ণনা পড়লে মানুষজনের একটু একঘেয়ে লেগে যেতে পারে। তাই তার মনে হলো চলো পাঠকদের একঘেয়েমি কাটানোর জন্য একটুখানি গল্প তার ভেতরে দিয়ে দাও। তাই আমরা তার কাছ থেকে অরণ্যের অন্তরের কথা অন্যান্য লেখকদের কাছ থেকে যেভাবে প্রকৃতিকে পেয়েছি আমরা, সেই তুলনায় বিভূতিভূষণ যেন সেই প্রকৃতির অন্তরের কথা, তাদের নিভৃততম বাণী আমাদের উপহার দিয়েছেন পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত ইত্যাদি অনেকগুলো উপন্যাস এবং বহু ছোট গল্প। আমরা আজকে এই দুটো উপন্যাসের মধ্য দিয়েই ঘোরাফেরা করব, যেখানে এই আমাদের প্রশ্নগুলো থাকবে এবং আপনারা উত্তর দিলে পাবেন পুরস্কার। আমরা এই পথের পাঁচালীতে কি দেখেছি যে অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা দুর্গাকে আমরা পেয়েছি, যার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি আমাদের। যদিও পরিণত বয়সে যখন পড়ি আরো পাঠ করেছি, বারবার পড়েছি, তখন মনে হয়েছে যে বেঁচে থাকলে কি আর হতো। অভাবে অনাহারে যেভাবে মেয়েটি বেঁচে ছিল, মায়ের হাতে মার খেয়ে পাড়ার গঞ্জনা সহ্য করে বেঁচে থাকলে আর খুব বেশি কি হতো, খুব বেশি হলে বিয়ে হতো, স্বামীর বা শ্বশুর বাড়ি গিয়ে সেই একই রকম লাঞ্ছনা গঞ্ছনা এবং মারধর জুড়ত এবং অভাব অনাহার সে তো লেগেই থাকতো। চড়কের যাত্রার কথা তো আপনাদের মনে আছে, যেটা নিয়ে বিস্তৃত বর্ণনা আছে। সেই চড়কের যাত্রা শুনতে অপু যেতে পারছে, দুর্গাকে যেতে দেওয়া হচ্ছিল না। কি করুণ ভাবে দুর্গা অপুকে বলে, অপু তুই মাকে বল না আমি দেখতে যাব। ভাইকে সে দুটো একটা পয়সা দিচ্ছে। এই যে ভাইয়ের জন্য দিদির দরদ, মায়া, মন খারাপ ইত্যাদি কি সুন্দর ভাবে তিনি ফুটিয়েছেন। মায়ের কাছে কত মার খায়, আমকুড়োতে গিয়ে অন্যদের কাছে বকা খায়, অন্য মানুষের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে মার খাচ্ছে, প্রায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর অনাহার তো ছিলই। তবু এই দুর্গার যেন প্রাণ ছিল, কত প্রাণ নিয়ে সে ঘুরে বেড়াতো, কত সজীব ছিল তার চলাফেরা, কত শখ ছিল রেলগাড়ি দেখার। সত্যজিৎ রায় তবু দুর্গাকে রেলগাড়ি দেখিয়েছেন, কিন্তু অরিজিনাল টেক্সে যেখানে বিভূতিভূষণ, সে কিন্তু দুর্গাকে রেলগাড়ি দেখায় না। যে অপু একদিন সারা বিশ্বের প্রকৃতিকে দু চোখ ভরে দেখবে, তাদের অন্তরের বাণী শুনবে, তাদের অতল রহস্য অনুভব করবে, সেই অপুর প্রকৃতি চেনার প্রথম গুরু ছিল তার দিদি দুর্গা। এমন দুর্গাকেও কিন্তু লেখক আদর্শবাদের দ্বারা মুড়ে দেননি। বিভূতিভূষণ এই দুর্গাকেও কিন্তু আদর্শবাদের দ্বারা মুড়ে দেননি। দরিদ্র বালিকার লোভ ছিল, আত্মসম্মানের অভাব ছিল, আর ছিল চুরি করার প্রবণতা। এই জন্যই উপন্যাসটি আমাদের মাটির কাছের, আমাদের অন্তরের, আমাদের ঘরের। প্রশ্ন, দুর্গার জ্বর ভয়ঙ্কর রকম বাড়লে যে ডাক্তার দেখতে এসেছিলেন তার নাম কি? দুর্গার জ্বর ভয়ঙ্কর রকম বাড়লে যে ডাক্তার দেখতে এসেছিলেন তার নাম কি? সঠিক উত্তর কমেন্টে আপনারা জানাবেন। প্রথম যিনি কমেন্ট করবেন তারটাই গ্র্যান্টেড হবে। আমরা দেখব যে কাজলকে দেখব। কাজলও হচ্ছে আর এক বিস্ময় বালক। সে হয়তো দ্বিতীয় অপু হয়ে উঠবে না, তবু অপুর মতো চঞ্চল,
মাঠ ঘাট বন জঙ্গল পাখির বাসা কাজলকে টানে। দৈবক্রমে অপু আর অপর্ণার বিবাহ। অপর্ণার মধ্যে সে অপু পেয়ে এসে শান্ত বনছায়া, শীতলতা এইসব উপলব্ধি করেছে। কিন্তু যে উত্তেজনা স্বামী স্ত্রীর মধ্যে থাকা দরকার, সেই উত্তেজনা তাদের মধ্যে ছিল না। জীবনে প্রায় অনাসক্ত উদাসী অপু অপর্ণার কাছে নিবিড় মমতা মাখানো ভালোবাসা পেয়েছিল। যদিও সন্তান জন্ম দিতে গিয়ে এই অপর্ণার মৃত্যু হয় এবং সন্তান কাজল, এই অপু অপর্ণা তো মারা গেছিল আমরা জানি, কিন্তু সন্তান বেঁচেছিলেন। সেই কাজল অবহেলায় অনাদরে মামা বাড়িতে বেড়ে উঠছিল। অপু দীর্ঘদিন পর ছেলেকে দেখতে গিয়ে তার দুর্দশায় মর্মাহত হয়ে কলকাতায় নিয়ে আসে এবং তারা কলকাতায় বেশ কিছুদিন থাকেও। থাকতে থাকতেই অপুর মনে হয় যে এই যে কাজলের যে আনাড়ি হাত, সেই হাতের মুঠোতে অপুর বুকের তারগুলো সে যেন আঁকড়ে ধরেছে। এবং অপু এও অনুভব করে যে কাজলের প্রতি সে অবিচার করছে, কাজলকে কংক্রিটের কারাগারে আটকে রেখেছে। কারণ কাজলের জীবনে বনবনানি নাই, নদীর মর্মর নাই, পাখির কলস্বর নাই, মাঠ ঘাট জ্যোৎস্না, সঙ্গী সাথীদের দুঃখ সুখ ইত্যাদি কিছুই তার নাই। এসব যদি না থাকে তাহলে তরুণ মনের শক্তি নষ্ট হয়ে যায়, আনন্দ ধ্বংস হয়ে যায়, মন সংকীর্ণ হয়ে যায়। শেষে ঘোর কুয়াশা এসে সূর্যালোককে রুদ্ধ করে দেয়। কংক্রিটে থাকলে খুব বড় প্রতিভাও শুকাইয়া যায়। তাই দীর্ঘ 24-25 বছর পর অপুর সেই নিশ্চিন্দিপুরে ফিরে আসে। অপুর বাল্যের অমৃত কুম্ভে ফিরে আসে কাজলের হাতটি ধরে। বাল্যে যে নিশ্চিন্দিপুর অপুকে দিয়েছিল কবিত্ব শক্তি, পরিণত বয়সে তাই দিল যোগীর দৃষ্টি। প্রশ্ন, কাজলের ভালো নাম কি? অপুর ছেলে কাজলের ভালো নাম কি? আপনারা উত্তর দেবেন কমেন্টে। প্রথম যিনি সঠিক উত্তর দেবেন তারটাই আমরা পয়েন্ট হিসাবে নেব।